সবাইকে নমস্কার জানাই। আজকে আমি যে মহান ব্যক্তিত্বের বাড়িতে এসেছি, তিনি শুধু যে একজন বিখ্যাত তবলিয়া তাই নন, তিনি এমন একটা মানুষ বর্তমানে দাঁড়িয়ে তিনি কাজী নজরুলকে স্বয়ং নিজের বাজনা শোনাতে পেরেছেন এবং বর্তমানে তার বয়স 85 বছর চলছে, 83। তিনি আমার নিজের তবলা গুরু পণ্ডিত শ্রী কানাইলাল ভট্টাচার্য মহাশয়। তো আজকের এই সাক্ষাতের মাধ্যমে আমরা ওনার জীবনে সম্বন্ধে কিছু বিস্তারিত জেনে নেব, যে উনি কেমনভাবে এই তবলা জগতে আসলেন, কেমনভাবে তার জার্নি শুরু হয়েছিল এবং তার পরিবার সম্বন্ধে কিছু বিস্তারিত জেনে নেব। তো সর্বপ্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার এই তবলা আশাটা আপনার পরিবারের থেকে কি, আপনার এই যে জিনগত যেটা হয় সেটা কি আপনার পরিবার থেকেই ছিল? গান বাজনাটা আমাদের বংশগত। গান বাজনাটা আমাদের বংশ পরম্পরায়। আমার ঠাকুরদা করতেন, আমার বাবা করতেন, আমার কাকা করতেন, আমার দাদা করতেন। এইভাবে আমাদের বাড়ি গান বাজনাটা। আমি তখন ছোট্টবেলায় মন্দিরা বাজাতাম, কাকা গান করতেন। বাবাকে আমার খুব ভালো আর মনে নেই। বাবা আমার যখন 9-10 বছর বয়স তখন বাবা চলে গেছে অল্প বয়সে। এরপরে কাকা গান করতেন, কাকার সঙ্গে বাজাতাম। দাদা গান করতো, দাদার সঙ্গে বাজাতাম। দাদা আমার থেকে 4-5 বছরের বড়ো ছিল। মাঝখানে আমার এক দিদি ছিল, তিনিও চলে গেছেন। এইভাবে গান বাজনাটা আমাদের মধ্যে আসে। আর আমি ছোটোবেলা থেকেই খুব তবলা প্রীতি ছিল। আমার তবলাকে খুব ভালোবাসতাম, প্রাণের তুল্য ভালোবাসতাম। ছোটোবেলাতে বাবা মা মারা যেতে আমাদের আর্থিক অবস্থার জন্যে ভালো করে স্কুল পাঠশালায় আবার যাওয়া হয়নি। সেই জন্যে ওখানে আমি আর বেশি দিন স্কুল যেতে পারিনি। আমার তবলা শেখবার খুব ইচ্ছে হলো। কোথায় শিখি আমাদের এইখানেই আমাদের জ্ঞাতির মধ্যে অজিত ভট্টাচার্য বলে এক ভদ্রলোক ছিলেন। উনি বেনারস ঘরের নানকুমারের ছাত্র। ওনার কাছে আমি শিখতে গেলাম। ওনার কাছে আমি 7 বছর তবলা শিখেছি, 7। তারপরে কোনো কারণে ওখান থেকে চলে এলাম। চলে এসে আমি কলকাতাতে ওনার গুরুর কাছে গেছিলাম, বিষ্ণুসেবক মিশ্র। তার কাছে 2 বছর শিখেছি। সেখান থেকে চলে এসে আমি মাস 6 বোধহয় চন্দ্রভান সুন্দরম বলে এক ভদ্রলোক ছিলেন বকুল বাগানে, তার কাছে শিখেছিলাম। তারপরে আমি জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে 1.5-2 বছর তবলা শিখেছি। আরও শেখবার ইচ্ছে ছিল ওনার কাছে। উনি সেই সময় আমেরিকা চলে গেলেন। কবে ফিরবেন বললেন না। তাহলে ভালো লাগলো, ওখানে থেকেও যেতে পারি এসে। তারপরে বেশ কিছুদিন, প্রায় মাস 6 কাজটা আর শেখা হচ্ছে না। কিন্তু আমি বাজাচ্ছি, কিন্তু আমি ছোটোবেলা থেকে বাজাচ্ছি। তারপরে আমি কলকাতাতে খুব ভালো ভালো লোকের সঙ্গে আমার বাজনার ভাগ্য হয়েছে। যেমন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাজাতাম আমি। ওইখানে কেষ্ট বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক মাস্টারমশাই কাকসাকাশের, সেইখানেতে আমি বাজাতাম ওনার ক্লাসে। তবে ওখানে বিশ্বদেব চট্টোপাধ্যায় আসতেন, তার সঙ্গে বাজিয়েছি। অপূর্ব গলা, অদ্ভুত ব্যাপার। যারা শোনেননি তারা শুনে দেখবেন, অপূর্ব। আর উনি একটা ভারতবর্ষের একটা বিরাট প্রতিভা ছিল না। তারপরে ওনার কাছে বাজাতাম। আর সেইখান থেকে ওনার সঙ্গে বাজাতে বাজাতে হঠাৎ প্রখ্যাত গায়িকা সুপ্রভা সরকারের সঙ্গে আমার আলাপ হয়ে যায়। সুপ্রভা সরকার কাজী নজরুলের ডাইরেক্ট ছাত্রী। কাজী নজরুলের কাছে 13 বছর বয়স থেকে গান শিখেছিলেন এবং তখনকার দিনে প্রায় 30 থেকে 40খানা সিনেমাতে উনি গান করেছেন। এমনকি বোম্বেতেও গান করেছেন, বোম্বে পিকচারে, হিন্দিতে। এসব গান উনি খুব বিখ্যাত ছিলেন। আপনি কি তাহলে সুপ্রভা সরকারের হাত ধরেই নজরুলের কাছে পৌঁছান? না, আমি একদিন ওই কেষ্টদার বাড়িতে, মাস্টারমশাইয়ের বাড়িতে বেড়াতে গেছি। আমাকে বলছে, চলো কানাই, কাজীদার আজকে জন্মদিন, চলো ওখানে বাজাবে, চলো। কাজীদা, আমি ভাবছি কে পাবে কাজীদা। এটা সালটা প্রায় এই 71 সালটা এরকম হবে। কাজীদাকে
আরে কাজী নজরুল ইসলাম, উনি বেঁচে আছেন? হ্যাঁ, তার বাড়িতে তার জন্মদিন হবে। প্রগতি বর্মন বলে একজন বিখ্যাত গায়িকা ছিল, এই কেষ্টদার ছাত্রী, খুব নাম করা ছিল। উনি গান করবেন, আমাকে বাড়াতে হবে। আমি তো একদম দারুণ আনন্দ সহকারে গেলাম, ওনাকে দর্শন করবো, এটা তো ভাগ্যের ব্যাপার। তো আমি নিয়ে গেল আমাকে কৃষ্ণপাড় রোডে, উনি থাকতেন পদ্মপুকুরের কৃষ্ণপাড় রোডে, ছোট্ট দোতলা বাড়ি। আমরা বসে আছি, ছোট্ট একটা ঘর, এই 7জন 8জন 10জন বসে আছি, তার বেশি ধরে না। পাশের ঘর থেকে ওনাকে হাত ধরে ধরে আনছে আমাদের কাজী নজরুল ইসলামকে। বড় বড় চোখ, আর ওনার ড্যাম ড্যাম করে তাকিয়ে আছেন। তখন উনি কথা বলতে পারেন না, প্যারালাইজ। হ্যাঁ প্যারালাইজ, মানে কথিত আছে জেলের মধ্যে ওনাকে স্লো পয়জন করে করে টাং প্যারালাইজড করে দিয়েছিল ব্রিটিশরা, যাতে না লেখালেখি করতে পারে। লেখা মানে যাতে না বলতে পারে। কারণ উনি এমন কবিতা বলতেন, এমন কবিতা লিখতেন যে ব্রিটিশদের একদম কাঁপিয়ে দিতেন। তার কি বলবো, বিদ্রোহী কবিতা, বলবীর চির উন্নত মসির, এমন লিখেছেন যে রবীন্দ্রনাথ পর্যন্ত ওনাকে জড়িয়ে ধরেছে এরকম। সেইটাকে প্যারালাইসিস করে দেওয়ার জন্যে টাং মানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে টাং প্যারালাইজড করে দিয়েছিলেন, সেই জন্য কথা বলতে পারতেন না। কিন্তু অনুভূতি ছিল। কারণ আমরা সবাই গিয়ে প্রণাম করতে গেলাম। ওনার ভাইপোর নাম ছিল নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলছেন, কাকা এত লোক তোমার প্রণাম করছে, তুমি একটা আশীর্বাদ করতে পারছো না? ড্যাম ড্যাম করে থাকিয়ে হ্যাঁ এরকম করছে। খুব কষ্টর ব্যাপার, দেখে খুব কষ্ট লাগবে। তারপর ওনাকে বসিয়েছেন, তবলাটা বেঁধে নিয়েছি, বেঁধে নেওয়ার পর ওই প্রগতি বর্মন হারমোনিয়াম নিয়ে গান করতে আরম্ভ করেছেন। ফুলেরও জলসায় নীরব কেন কবি। আধা আমি যখন তালটা ধরেছি, তখন উনি একবার চমকে উঠলেন, চমকে উঠি মাত্র হ্যাঁ হ্যাঁ এরকম আওয়াজ করতে লাগলেন। তার মানে ভেতরে অনুভূতি ছিল। এটা আমার সচক্ষে দেখেছি, আমার দর্শনে হয়েছে। তার সেই বছরই না তার পরের বছর আমাদের মুজিবুর রহমান বাংলাদেশের যুদ্ধের পর বললেন আমাদের কবিকে আমরা নিয়ে যাব, ওরা ওদের কবি বলে ভাবে। তা ইন্দিরা গান্ধী ছেড়ে দিলেন, ওইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ওইখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল বাংলাদেশ। এই হলো কাজী নজরুলের সঙ্গে আমার ওই সাক্ষাৎকার। তারপর বিভিন্ন জায়গায় বাজিয়েছি আমি। তারপর তবলা শেখার ব্যাপারে আমি ওই সুপ্রভা সরকারের সঙ্গে কীভাবে আলাপ হলো, আমি বিশ্বদেবের সঙ্গে বাজাচ্ছি, আমার বাজনা শুনে আমার খুব ভালো লেগেছে। এত এইরকম বাচ্চা, আমি তো খুব কম বয়স, এই 17-18 বছর বয়স। তা হচ্ছে আমার বাজনা শুনে আমাকে বলছে যে একটু খুব ভালো বাজায়, কেষ্টবাবুকে বলছে, কেষ্টবাবু এ তো খুব ভালো বাজায়, দারুণ লয়ের সেন্স সমস্ত বলে আমাকে বলছে তুমি আমার বাড়িতে একটু এসো তো। উনি থাকতেন এতে গোলপার্কে, কলকাতা গোলপার্কে 7 নম্বর বালিগঞ্জ গার্ডেন্স, আজও আমার মনে আছে। ওনার বাড়িতে গেলাম, ওনার সঙ্গে আমি 30-35 বছর কন্টিনিউ তবলা বাজিয়েছি। ক্লাসে বাজাতাম, বিভিন্ন প্রোগ্রামে দিল্লি সমস্ত জায়গায় গেছি, বাজিয়েছি। তারপর কোনো একটা কারণে ওনার সঙ্গে আমার মতের অমিল হলো, আমি সেখান থেকে চলে এলাম। চলে আসবার পর আমি এই না চলে এলাম প্রখ্যাত গায়ক ধীরেন্দ্রচন্দ্র মিত্র, নাম শুনেছেন নিশ্চয়ই সবাই, যার শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, ভোরের ঝিলের জলে, এসব গান বিখ্যাত গান। তিনি আমাকে ডেকে পাঠালেন, কানাই ভাই আমার সঙ্গে বাজাবে, তুমি খুব ভালো বাজাও। বর্দি, সুপ্রভা সরকারকে সকলে বর্দি বলে রাখত। বর্দির সঙ্গে কী গণ্ডগোল হয়েছে তোমার, এখন ওখানে যাচ্ছ না, আমার সঙ্গে বাজাবে না? বাজাবো। এবার ওনার সঙ্গে 5-7 বছর বাজিয়েছি। ওনার সঙ্গে বাজাতে বাজাতে পূরবী দত্ত আমাকে ডাকলেন, পূরবী দত্তর সঙ্গে আমি বাজাতে লাগলাম। এই করে বিভিন্ন জায়গায় বাজালাম। লাস্টে মানে নাম করা যাদের সঙ্গে বাজিয়েছি আমি, হ্যাঁ, আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে 4-5 মাস টিউশন করেছি। আরতি মুখোপাধ্যায় বিখ্যাত গায়িকা, তার সঙ্গে আমি 4-5 মাস টিউশন করেছি। কারণ উনি এখানে থাকতেন না, উনি বোম্বে থাকতেন। যখন আসতেন তখন আমার সঙ্গে বসতেন। সে একদিন গেছে। তারপর বহু জায়গায়, বিভিন্ন জায়গায় আমি, আমার তো এই টিউশনই পেশা। এরপরে আমি রেডিওতে ডিউটি করেছি। তখন যুববাণী বলে একটা সেকশন হয়েছিল, এটা হলো নকশাল পিরিয়ডের কথা বলছি। নকশাল পিরিয়ডেতে ইন্দিরা গান্ধী, তিনি নকশাল যুদ্ধটাকে মানে এটাকে
ডাইভার্ট করবার জন্যে, ইয়ং ছেলেদের অন্তত অন্য ভালো কালচার করবার জন্যে একটা যুববাণী বলে একটা সেকশন করলেন রেডিওর। এই যুববাণীতে আমি অডিশন দিয়েছিলাম, পাস করেছিলাম। যুববাণীতে আমি ডিউটি করেছি, অর্থাৎ একটা করে প্রোগ্রাম নয়, প্রতিদিন 15 দিন ধরে আমার ডিউটি, আবার 15 দিন অফ, আবার 15 দিন, এই করে করে আমি ওখানে 4 বছর বাজিয়েছি, 3-4 বছর আগে। তারপর আমার বিয়েটা করলাম। এই এই আমার কলকাতায় তারপর ওখান থেকে আমি ওই যখন সুপ্রভাতের সঙ্গে বাজাই বর্দির সঙ্গে, একদিন আমি বর্দিকেই বললাম, বর্দি আমার তবলাটা শেখা হচ্ছে না, আমার তো শেখার পিপাসা দারুণ। তখন তুই বলে, তুই কানাইয়ের কাছে যাবি, মানে কানাই দত্ত, সবাই চেনেন, উনি বিশ্ববিখ্যাত বাজিয়ে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বাজাতেন। হ্যাঁ, ওনার কাছে যাবো, আমার ভাগ্য বল, চল। উনি নিয়ে গিয়ে আমাকে কানাই দত্তের কাছে ভর্তি করে দিলেন। এই কানাই দত্তর কাছে আমি 10 বছর তবলা শিখেছি। সব মিলিয়ে আমি 22-24 বছর তবলা শিক্ষা করেছি। তারপর কানাইদা চলে গেলেন অকালে, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। তারপর আর কোথাও শিখতে যাওয়া হয়নি। এই যেটুকখানি ওনাদের আশীর্বাদে পেয়েছি, শিখছি, এই বাজাচ্ছি, সবাই শিখতে আসে। বহু ছাত্র আমার এখান থেকে মানুষ হয়ে তারা এই করে খায়, ভালো ইনকাম করে, আমি শুনে আনন্দ পাই। প্রচুর ছাত্র আমার বিভিন্ন জায়গায়, কিন্তু তারা আমাকে কিছু কিছু হয়তো ভুলে গেছে, কিন্তু কিছু কিছু ছাত্র আজও আমাকে মনে রেখেছে, মাঝে মধ্যে ফোন করে আমার খবর নেয়। এইভাবে আমার জীবন। এইবারে ওই আমাদের বাড়িতে একটা বিখ্যাত জিনিস ছিল, আমার ঠাকুরদা করতেন অল্প করে, পাবলিকলি করতেন না, অল্প করে করতেন আমার ঠাকুরদা। আমাদের সব থেকে বড় কথা, আমাদের বাড়িটা হলো গিয়ে পণ্ডিতের বাড়ি। এখানে আমাদের বাড়িতে টোল চতুষ্পাঠীর একসময় বসত, বড় বড় পণ্ডিতরা এখানে এসে এই শাস্ত্র চর্চা করত। সেই জন্যে এইখানে আমার ঠাকুরদা ওই দাশরথী রায়ের পাঁচালী গান করতেন অল্প করে, মানে বাইরে করতেন না, বাড়িতেই করতেন। তাঁর থেকে তাঁর 2 ছেলে, শশধর ভট্টাচার্য আমার পিতা, আর ছোটো ছেলে হলো গিয়ে কালাচাঁদ ভট্টাচার্য, তারা সেইটা করেছিলেন। আর একজন এখানে ভদ্রলোক ছিলেন, তিনি পুরাতন এইসব গাইতেন, তার কাছ থেকে নিয়েছিলেন, নিয়ে তারা দুজন দল করেছিলেন, বিভিন্ন জায়গায় করতেন। এবারে পাঁচালী গানটা বেশিরভাগ লোকই জানে না। পাঁচালী আলোচনা করতে গেলে এখন বিরাট আলোচনা হবে, শর্টে যদি ছোট করে বলি, পাঁচালীটা কোত্থেকে এলো। কৃষ্ণনগরের যেতে, ওটা বোধহয় নদিয়া জেলা, বাদকুল্লা বলে একটা জায়গা আছে, বাদকুল্লাতে ওনার বাড়ি, দাশরথী রায়ের বাড়ি। রায় ব্রাহ্মণ ছিলেন। ওনার ছোটোবেলায় বাবা মা মারা যাওয়ার পর উনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন, নিশ্চয়ই সাংসারিক অবস্থা খুব ভালো ছিল না। কিছুদিন স্কুল পাঠশালায় গেছিলেন, বেশি দিন যেতে পারেননি, কিন্তু তখনকার দিনে রামায়ণ মহাভারত এসব চর্চা হতো, তো ওইগুলো ওনার খুব জ্ঞান হয়েছিল। আর মা সরস্বতীর দয়ায় অদ্ভুত সুন্দর গলা, খালি গলায় এমনি গান করতেন, কিন্তু দারুণ লোকে শুনতো, এত ভালো গলা ছিল। আর ওই কবিতা মানে বানিয়ে বানিয়ে কথা বলার শক্তিটা উনি খুব পেয়েছিলেন। উনি এই পাঁচালী গান রচনা করেন। পাঁচালী গানের 64টা পালা আছে। আমার বাবা কাকা এই 10-15টা নিয়ে কালচার করতেন। খুব ভক্তিমূলক জিনিস, রাম বিষয়, কৃষ্ণ বিষয়, দুর্গা বিষয়, কালী বিষয়, এক একটা বিষয় নিয়ে এই 1.5 ঘন্টা 2 ঘন্টার পালা উনি করেছেন। তাতে সমস্ত বেশ খানিকটা করে কথা, তারপর একটা করে গান, আবার কথা, আবার গান, এইভাবে উনি করে বিভিন্ন জায়গায় আমার বাবা করতেন, কাকা করতেন। আর কাকার সঙ্গে তখন আমি মন্দিরা বাজাতাম, কিন্তু আমি এত মানে বুঝতাম না। আমি সেই জন্যে খুব একটা মনের সঙ্গে নিতে পারি না। আমাকে যখন বলতো চল ওখানে বাজাবি, চল, আমার ইচ্ছে থাকতো না, আমি তার জন্য আমার কথা কাটাকাটি করতাম না, আমি যাব না, আমার রেয়াজ আছে। আমি একসময় খুব রেয়াজ করেছি, চল না বাবা বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত, আর অন্য একজনকে নিয়ে গেলে আবার আলাদা টাকা দিতে হবে, এইরকম করে করে আমি যেতাম, বাজাতাম। তারপরে দিন কতক পরে আমি যখন তবলাটা বাজাচ্ছি, দিন কতক পরে আমার তবলা বাজাতে বললো, তখনও আমি বলছি যে না, আমি এইসব গানে বাজাবো না, আমি ক্লাসিক্যাল বাজাবো।
বাজাবি এখন, নিশ্চয়ই বাজাবি, আর এও তো ক্লাসিক্যাল জিনিস বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত। আমি কিন্তু কিচ্ছু বুঝতাম না। এইবারে বাবা তো চলে গেলেন, কাকা চলে গেলেন, দাদা আরম্ভ করলো। আমি তখন রেডিওয়ে কাজ করি বলে এনাদের আমি নিয়ে গেছিলাম রেডিও স্টেশনে। 10 বছর আমার কাকা রেডিও স্টেশনে গান করেছিলেন। এরকম জিনিসটা রাম বিষয় আছে, কৃষ্ণ বিষয় আছে ইত্যাদি, এক একটা বিষয় নিয়ে উনি করেছেন রাসলকি রায়। রাম বিষয়ই বলি একটু। শ্রীরামচন্দ্রের অকাল বোধন, উনি অকালে বোধন করেছিলেন কেননা রাবণকে মারবার জন্যে। এরম স্টার্টিংটা এরম, মহি রাবণ যখন পাতালে মরে, সুখে মোহিত যত অমরে, আর শোকে মোহিতে পড়ে দশানন। কটা মোহিত হলো? মহিরাবণ যখন পাতালে মরে, মহিরাবণ পাতালে মারা গেছিল তো, এই করেছিল, হনুমান যুদ্ধ করে মেরে দিয়েছিল। মহিরাবণ যখন পাতালে মরে, সুখে মোহিত যত অমরে, অর্থাৎ দেবতারা সুখে মোহিত হয়ে আনন্দ করছিল, সুখে মোহিত যত অমরে, আর শোকে মোহিতে পড়ে দশানন। এত শোক পেয়েছিলেন যে মাটিতে পড়ে গেছিলেন। দংশে, কেমন শোক? দংশে যেন বিষধর, কপালে হানেন বিষ কর। 20টা হাত রাবণের। ধ্বংসে যেন বিষধর যেন দংশন করেছে। ধ্বংসে যেন বিষধর, কপালে হানেন বিষ কর, আর তার বিষ্ণয়নে ধারা বরিশর। 20টা চক্ষে জল পড়ছে। মহিরাম নিজের ভাই। সুধান যুক্তি সুখ সারণে, মন্ত্রীকে বলছে, সুধান যুক্তি সুখ সারণে, স্বয়ং সাজিতে রণে, সৈন্যগণে কল্লঙ্কাশ্বামী, আমি যুদ্ধে যাব। হ্যাঁ, আর সহে না শোক অবিরাম, আজ রণে সেই ভণ্ড রাম, দণ্ডির দণ্ডিব প্রাণ আমি। হুহুঙ্কার ঘন ঘন, হুঙ্কার ছাড়ছে রাবণ তো। হুঙ্কার ঘন ঘন, কেমন হুঙ্কার? যেন প্রলয়ের ঘন, প্রলয়কালীন মেঘ গর্জন হচ্ছে। এই যে ভাষাটা, এটা উনি কি করে মানে সম্ভব হলো? উনি তো বিরাটভাবে লেখাপড়া করেননি, কিন্তু এই মা সরস্বতীর নিজের দেয়া। হ্যাঁ, হুঙ্কার ঘন ঘন যেন প্রলয়ের ঘন, এমন প্রলয়কর্তা আদি প্রলয়গণে, প্রলয়কর্তা মহাদেব, তিনি ভয় পাচ্ছেন। প্রলয়কর্তা আদি প্রলয়গণে, টলমল করে ক্ষিতি, পৃথিবী কাঁপছে, ক্ষিতি মানে পৃথিবী, টলমল করে ক্ষিতি, অনন্ত প্রভৃতি ভীতি, প্রাণান্ত মানেছে ত্রিভুবনে, অনন্ত সাপ, তারা প্রাণান্ত মানছে, এত হুঙ্কার ছাড়ছে। যখন বহির্দ্বার বহির্ভূত হয়ে রণসজ্জীভূত গর্জিয়ে চলেন মহাবীর্য, তখন রাজার প্রধানা সুন্দরী, জেনে মন্দ মন্দোদরী, অন্তঃপুরে অন্তরে অধৈর্য। এই যে ভাষা, হ্যাঁ, দেখছেন যে রাজা যুদ্ধে যাচ্ছে, এবার শেষ হয়ে যাবে সব। তখন হয়ে বিগলিতা কেশি, চুল, কেশ মানে চুল, হয়ে বিগলিতা কেশি, দ্রুত আসি লঙ্কেশী, লঙ্কেশী মানে লঙ্কার রানী, হয়ে বিগলিতা কেশি, দ্রুত আসি লঙ্কেশী, ভাসি চক্ষু জলে রানী বলে, কাঁদতে কাঁদতে বলছে, নাথ তুমি চিনলে না রাম চিন্তামণি? কার সঙ্গে যুদ্ধে যাচ্ছ? তুমি চিনলে না রাম চিন্তামণি? সে কেমন? অন্ধে যেমন চিনতে মনি পারে না পাইয়ে করতালে। উদাহরণগুলো শুনুন। হ্যাঁ, তুমি রামকে চিনলে না, কীরকম? অন্ধে যেমন, যে অন্ধ, যে মণি হাতে করে দেখতে পাচ্ছে না তো, তাই অন্ধে যেমন চিনতে মনি পারে না পাইয়ে করতালে। তুমি জ্ঞান শক্তি হারাইয়ে হরির শক্তিকে হরিয়ে, হরির শক্তিকে চিতা, হরির শক্তিকে হরিয়ে সেই শক্তি কোপে তোমার সকল শক্তি লয়, রেখে শক্তি অশোক বনে, পেলে কত শোক তোমার অশোক মনে, তবু নাই জ্ঞান হৃদয় উদয়। আচ্ছা, জনক যার জনক, জনক রাজার কন্যা সীতা, জনক যার জনক, আর পিতা যার জগৎ জনক, মানেটা কি হলো? জনক যার জনক, জনক রাজার কন্যা সীতা, আর পিতা যার জগৎ জনক, জগৎ পিতাকে রাম, পিতা যার জগৎ জনক, আর গজমুখ জনক যারে ভজে, অর্থাৎ শিব, গজমুখ জনক শিব যারে ভজে। কোন বস্তু জানো কি তুমি তার গুণ জানো কি? এই অদ্ভুত ভাষা। কোন বস্তু জানো কি তুমি তার গুণ জানো কি? জানলে কি এই সোনার লঙ্কা মজে? আবার তারক ব্রহ্ম তার কান্ত, যে রাম করেন তারকান্ত। তার কান্ত, তার স্বামী কে না? তারক ব্রহ্ম রাম। তারক ব্রহ্ম তার কান্ত, যে রাম করেন তারকান্ত, অর্থাৎ তারকাবাদ করেছিল। নরকান্ত করে যে গুণমণি, নরক যে এ করে দেয়,
নষ্ট করে দেয়। নরকান্ত করে যে গুণমণি, তুমি তার শোনে কি করবে রণ, মহারাজ তোমায় করি বারণ, করুণা নাথ আমায় অনাথিনী। হ্যাঁ, বলে এই এই এতখানি ছড়া বলে তারপরে একটা করে গান। হ্যাঁ, সেই গানগুলো ভালো উচ্চাঙ্গর ওপর দিয়ে একতাল, তিনতাল, ঝাঁপতাল ইত্যাদি করে। আর এই সমস্ত গানের সুর উনি নিজে দিয়েছেন, দাশরথী রায়। দারুণ ব্যাপার। হ্যাঁ, এই পাঁচালীটা আসে, এটা কত বছরের পুরনো? 200 বছর, প্রায় 200 বছর। 1836 সাল। ওনার ওই রচনাতে মাইকেল মধুসূদন বলেছিলেন, দাশু তুমি যে দার্থক শব্দের অনুপাত দাও আমার এরম আসে না। মাইকেল মধুসূদন নিজে বলেছেন। অদ্ভুত ব্যাপার। এই হলো পাঁচালী। আরও যত শুনবে, মন দিয়ে এটা শুনলে মানে ছাড়া যাবে না। আর যদি মন দিয়ে না শোনেন একটা গান হচ্ছে বলে, তাহলে বুঝতে পারবেন না। এটা কীর্তন নয়, কীর্তন একটা আলাদা ধারা আছে, কিন্তু এটা এমন একটা ডেপথপূর্ণ জিনিস, এ যদি একবার বসে যায় ভেতরে, আপনার উঠতে ইচ্ছে করবে না। এরপরে আর কি আছে এই ভাষাতে, অদ্ভুত ব্যাপার। এই পালাটা হলো অকালবোধন কিংবা রাবণবধ, এই পালা। এ আছে আবার এ রাম রাজা আছে, লবকুশ সংবাদ আছে, আর কৃষ্ণ সম্বন্ধে আছে গোপিনী দিগের বস্ত্রহরণ, তারপরে কলঙ্ক ভঞ্জন, মাথুর ইত্যাদি। প্রত্যেকটাই কথাগুলো অপূর্ব কথা। আমি ভীষণ হৃদয়ঙ্গম করি। হ্যাঁ, করতে করতে আমি আর একটু ফেড আউট হয়ে যাই, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে থাকে। আমি রিসেন্টলি এতে গান করে এলাম আমাদের গড়িয়াহাটেতে মনোজ মিত্রের নাট্য সংস্থায়। সেখানে শুভেন্দু নস্করের জন্য নাম করা লোক তিনি ছিলেন। তা আমি গান করলাম, গান 2 ঘন্টা করেছি। রাধা যমুনায় জল আনতে গেছে গোপিনীদের নিয়ে, সেখানে কদম গাছেতে উনি বসে আছেন কৃষ্ণ। ওরা জল নিয়ে বাড়ি আর যেতে ইচ্ছে করছে না। এই রূপ দেখে কেমনে বাড়ি ফিরে, কী করে বাড়ি ফিরে, একবার করে ফিরে তাকাচ্ছে, আবার আস্তে আস্তে করে চলে আসছে। এটা এমনি কথাই বলছে, চলে আসছে। কিছু দূরে এসে এক জায়গায় ওরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই মিলে কাঁদতে আসছে। কৃষ্ণের রূপ বেশি কাঁদছে রাধা। তখন বড়াই বুড়ি বলে একজন প্রধানা গোপিনী ছিল, বড়াই বুড়ি, যোগমায়া। হ্যাঁ, উনি প্রধানা গোপিনী, সব থেকে বড়। তিনি বলছেন তার ভাষণটা কীরকম অদ্ভুত কথা শুনে। বড়াই বলে, একই গো রাই, কাঁদছো কেন কাঞ্চন বরণী? অপূর্ব ভাষা। বলি, কেঁদে যে কাঁদালি আমায়, বল কিছু বলেছে মায়, মা কিছু বলেছে? কিংবা পিতা করেছে তাপিত? কি ননদি শাশুড়ি কাঁদালে তোরে কিশোরী, নারী তোর দুঃখ আঁকিতে দেখি। 10 বরস কিংবা 9, হয় 9 বছর নয় 10 বছর বয়স, 10 বরস কিংবা 9, কাঁদপার তো সময় নয়। এক কথা 2-3 রকম মানে। নাই প্রণয়, নাই বিরহ জ্বালা, লাজ পাবে সব পরিবার, কাজ নাই কাঁদিয়ে আর, রাজপথে দাঁড়ায় রাজবালা। শ্রুতিমাত্র এই বচন, সুলোচনীর দ্বিলোচন দ্বিগুণ ভাসিয়া যায় জলে। বড়াই বলে, ও হলো স্মরণ, রোদন করছো যার কারণ, সেটা এতক্ষণ গিয়েছিলাম ভুলে। হ্যাঁ, তবু আমি বলছি, রাই তুই কাঁদিস না, তোর চোখের জল আমি দেখতে পাচ্ছি না। তখনও কাঁদছি, যখন বলছি আমি তোর পায়ে ধরছি, 90-এর কাছাকাছি বয়স, পায়ে ধরছে। তখন পায়ে ধরতে অন্য অন্য গোপিনীরা বলছে যে, এ কি তোর বুড়ো বয়সে কী ভীমরতি, তোর নাতনির বয়স তোর প্যারি, তুই পায়ে ধরছিস, অকল্যাণ হবে, তোর নাতনির বয়স প্যারি। বড়াইয়ের উক্তিটা শোন। বড়াই বলে, পদে ধরতে পারি নবীনা নহেন প্যারি। জ্ঞানের মাতাকে খেয়ে বসেছিস তোরা, ও যে কমলাকান্ত রূপিণী, ওরই গর্ভে কমলজনী, ও যে কমলে কামিনী পরাৎপরা। রাধার এই রূপ অনেকে জানে। জ্ঞানহীন সব গোপবালিকে রাধাকে জ্ঞান করিস বালিকে, যা রাধা সা কালীকে, সুরপালিকে সদা। ব্রহ্মাণ্ড ভাণ্ডধরী, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, ত্রিদেব আরাধ্যা আদ্যা রাধা। এইসব ভাষা মাইন্ডলি শুনতে হবে, একটু পেটে কালির জল চাই, মাইন্ডলি শুনতে হবে। যে শুনতে পারবে সে শুনতে উঠতে পারবে না, আমি মনে করি। কিন্তু যারা বোঝে না, এর বাড়িতে একবার গান করতে গেছিলাম,
ওই শিওরি আসতো তবলা শিখতো, ওর গোষ্ঠ হয়। তো খুব যত্ন করেছে, সব ঠিক আছে, 3-4 হাজার টাকা বোধ আমি দিয়েছি। কিন্তু আমি পরে জিজ্ঞেস করছি, আমি শিওরি কেমন লাগলো রে? বলে মাস্টার সোজা কথা বলি, শুনুন, আমরা যারা একটু লেখাপড়াটা শিখেছি আমাদের অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু মাটা এসব তো ওই ওদিকে বসে আছি গণ্ডগোল করছে, ওরা কীর্তন শোনে, এই জিনিস কী করে শুনবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করছি। এইসব ব্যাপার এরকম বললে তো আর সারা রাত্রি কেটে যাবে। আপনি কিছুদিন আগে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, ওই যে ওই 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 শিল্পটা, ওই শিল্পটা এই ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে ওই ভদ্রলোক পলাশবাবু নাকি ভালো ভায়োলিন বাজায়, আমাকে নেমন্তন্ন করেছিল। তা আমি জগন্নাথকে নিয়ে গেছিলাম, সুভাষকে নিয়ে গেছি। তো ওপরে আর ওই একটা সিনেমা হলের মধ্যে প্রচুর লোকজন বসে আছে। তা আমাকে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল, একজন প্রখ্যাত তবলিয়ার হাত দিয়ে দিল, পরিমল চক্রবর্তী। তারপরে বলছে যে আমি এবার যাবো, রাত্রি 7টা বেজে গেছে, গাড়ি রিজার্ভ করে গেছি। বললে বাজুক 7টা, আর গাড়ি কি বেশি টাকা চাইবে? আমি দেবো। হ্যাঁ, বলছে আমি দেবো। আপনাকে কাকু এই পাঁচালী সম্বন্ধে একটু বলে যেতে হবে। আমি বড় মুখ করে বলেছি, দারুণ ব্যাপার। আমি কী করে বলবো? তার তো একজন তবলার দরকার, সেসব তো আনিনি। তো যা হয় একটু অন্তত মানে অন্তত একটু আমি বড় মুখ করে বলেছি। আর হারমোনিয়াম চাই, এক্ষুনি হারমোনিয়াম নিচ্ছি। সঙ্গে সঙ্গে হারমোনিয়াম মেনে দিল। সে আর ডান পাশ খোলে না, আমি তো বাঁ হাতে বাজাই। হ্যাঁ, ডান পাশ খোলে না, সে আবার ঠুকে ঠুকে খুলে দিল। খুলে দেওয়ার পর আমি হোল অডিয়েন্স প্রায় 400-500 অডিয়েন্স বসে আছে। কারণ দেখুন, এই দাশরথী আর পাঁচালী আজ থেকে 200 বছর আগে রচনা, বললে আর 1.5-2 ঘন্টা যাবে। একটা জায়গায় একটুখানি বলি, আমাদের এই পলাশবাবু বলেছে বলে, আপনারা অনেকে তো রবীন্দ্রভারতীতে গান শিখেছেন। রবীন্দ্রভারতী বড় বড় এই আর্টিস্ট ছিল, ঠিক আছে। তো ওখানে পুরাতনী গান শেখানো হয়, এখনও শেখানো হয়। ওখানে একটা গান প্রচলিত আছে, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে তোমার রাধা সতী। হ্যাঁ, এই গানটা নিশ্চয়ই আমার আপনারা যতজন আছেন কিছু লোক নিশ্চয়ই জানেন, কয়েকজন বলে আমরা জানি না। এই গানটা কী করে রচনাটা হল এইটুকুখানি বলে আমি এক গানটা দেখি। কলঙ্ক ভঞ্জন, রাধার কলঙ্ক ভঞ্জন করবে কৃষ্ণ, গিয়ে কপট মূর্ছা গেছে। এইবারে বেকে ছিল বেতে রোদ্দুরেতে খেলা করেছে, সেখান থেকে ছুটতে গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলছে যে মা, আজ আমার বিপদ বটে, ছিলাম বসি মা বংশী বটে, হ্যাঁ, অকস্মাৎ ভানুতাপে, হ্যাঁ, আমার আর সহ্য হয় না শিরোভার, গোষ্ঠে যাওয়া হলো ভার, সুবলকে সঁপিয়ে আলো নিতে, আমার ভীষণ শরীর খারাপ, তুমি শয্যা করে দাও, আমি শুয়ে পড়ব। বলে আমি শুয়ে পড়ব, কপট মূর্ছা গেল। রানী তো যশোদা খুব কাঁদতে আরম্ভ করেছে, আমার এমন ছেলে, খুব কান্নাকাটি করছে। বহু লোকজন রাজবাড়িতে একদম ছেয়ে গেছে দেখবে বলে, হ্যাঁ, সবাই হায় হায় করছে, এমন ছেলে অজ্ঞান হয়ে গেছে। এবারে এইটা কানে গেছে নারদের, নারদমুনির কানে গেছে। নারদমুনি আসছেন, প্রভু কি লীলা করছে একবার বৃন্দাবনে যাই। এই আস্তে আস্তে উনি নিজের মনকে বলছেন, কত বড় ভাবুক ছিল এই দাশরথী রায়, কত মানে একটা সম্পত্তি ছিল। বলছেন নারদের উক্তিতে বলছেন, উনি নারদ আসছেন, আস্তে আস্তে বলছেন, যারে চৈতন্য রূপেতে আমি হৃদয়ে দেখতে পাই, আজ অচৈতন্য দেখতে কেন বৃন্দাবনে যাই? আমি তো চৈতন্য রূপে তাকে সবসময় দেখি। হ্যাঁ, ভ্রমজন্য ভ্রমণ লোকের দেখেছি তন্ত্রবেদ, কেমন গঙ্গা গর্ভে থেকে লোকের তীর্থজন্য কে, যারা গঙ্গা গর্ভে বাস করেন তাদের তীর্থের দরকার হয় না। ওইকে যদি বলো বৃন্দাবন তো গোলক স্বরূপ, গোলকের বিভূতি লয়ে আছেন বিশ্বরূপ, হে করুণার হৃদয়, এই ভক্তের হৃদয়ের মধ্যে তা কি নাই? যদি এসবকে সব এই হৃদয়ের সব তোমার দেখাই, কি দেখবে? সেই যশোদা দেখাই সদা, সেই রাধা, সেই দ্যুতি, তুল্যবিধু গোপের বধূ, সেই মধুমালতী, সেই নন্দ, সেই সানন্দ দেখে সানন্দে রবে, সেই নিধুবন জুড়াবে জীবন, সেই কোকিলের রবে, সেই সব ধন, সেই যে গোধন, সেই গোবর্ধন গিরি, সে হৃদয়ে একবার নন্দকুমার দেখো করুণা করে। কোথায় ওখানে লীলা করছে, আমার হৃদি বৃন্দাবনে হয় এসো বলে ওই ছিল, হৃদি বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি,
ওহে ভক্ত প্রিয় মাধব, আমার ভক্তি হবে তোমার রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস। মুক্তি কামনায় আমারি হবে বৃন্দা গোপনারী, আর এই দেহ হবে নন্দের পুরী, আর স্নেহ হবে মা যশোমতী, হৃদি বৃন্দাবনে বাস। হাত ফেলতে পেটে পড়লাম ফলটা। জীবনে এসব কেউ শোনেন না। এই জিনিস আমাদের কাছে আছে, আমি চলে গেলে শেষ। গোটা মানে আর এই জিনিস খুঁজেই পাওয়া যাবে না। কেউ যদি এই জিনিস সংগ্রহ করতে চাও তাহলে 9143558074 এই নাম্বারে যোগাযোগ করো। এই জিনিস একটা অমূল্য সম্পদ, যেটা সারা পশ্চিমবঙ্গে আর কারো কাছে নেই, একমাত্র ইনি শেষ সম্পদ আমার গুরুজি। তো কেউ যদি এই জিনিস শিখতে চাও বা এই জিনিস শিক্ষা গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, আপনারা সরাসরি এনার বাড়িতে এসে শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো আজকের এইটুকুই বলার ছিল। এই যতটুকু সম্পদের সময়ের মধ্যে এই সাক্ষাৎকার আজকে আমি শেষ করছি। নমস্কার। নমস্কার।